শুভ সন্ধ্যা এবং অতীব সুন্দর সন্ধ্যা। আজকে তিনজন সুন্দর অতিথি, ওই যে গান আছে না, ওহে সুন্দর মম গৃহে আজি, ওরকম একটা আড্ডায় আমরা মেতে উঠব। সামনে আছো তোমরা, তারপর জুম আড্ডায় যুক্ত হবে এখানে যা আছে যারা, আর আমরা চারজন তো সারাক্ষণ মেতে থাকবো, কারণ আজকের বিষয়টাই ওরকম, অবিরাম ব্যস্ততা। আর আমরাও অবিরাম আড্ডা দিতে থাকবো। পরিচিতি পালাটা শেষ করে আবার আসবো, সেই পর্যন্ত একদম আমাদের সাথে লেপ্টে থাকতে হবে। থেকো কিন্তু। স্মৃতি চক্রবর্তী, কেমন আছো? ভালো আপা, খুব ভালো, খুবই ভালো আছি। খুবই ভালো। হ্যাঁ, হাসিটা দেখে আমার সেরকমই মনে হচ্ছে। আর মাঝখানে আছেন সাবিলা নাসরিন। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। ভীষণ, মানে ভীষণটা কত বড়? অনেক বড়, অনেক বড়। এবং এখানে এসে সবার সাথে কথা বলছি, আড্ডা দিচ্ছি, এটাই অনেক ভালো লাগছে। একদম, এবং চলবে অবিরাম, চলবে একদম। আর তারপরে ছোট্ট তুলি, মানে আমার পরিচিত প্রিয় তুলি, এখানে এসে আবিষ্কার করলাম যে ছোট্ট মানুষটি এখন বড় হয়ে গেছে, অনেক বড় নাম তার, সাইমা রহমান তুলি। আচ্ছা, নিজের পরিচয়টা, মানে কর্মের পরিচয়টা একটু নিজে নিজে দিলে ভালো হয়। আমি তাহলে এই দিক থেকে শুরু করি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি তো আমাদের আইডল, আপনাকে দেখে আসলে বেড়ে ওঠা। আমি সাইমা রহমান তুলি। আমি বেড়ে উঠেছি সংস্কৃতির মধ্য দিয়েই বলা যায়। বাংলাদেশ গ্রাম থিয়েটারে অভিনয় করে, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উপস্থাপনা করে, এরকমই ছিল আমার ছোটবেলা। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলাম দর্শন বিষয়ে, নারীর ক্ষমতায়ন নিয়ে এমফিল করেছি এবং মেন্টাল হেলথ নিয়ে কাজ করছি বর্তমানে। এবং এই সময়ে আমার আরও একটি গবেষণার কাজ চলছে। সেই সাথে গ্রামের মেয়েদের জন্য ইয়ারা নামে আমার একটি প্রতিষ্ঠান আছে, যেখানে এইজ গ্রুপ ধরে ধরে আমি প্রত্যন্ত গ্রামে যে মেয়েদের মোটিভেশন দিয়ে থাকি। আর যেহেতু সংস্কৃতির সাথে কেন জানি মনে হচ্ছে যে তোমার মানে কেশবিন্যাসটা মাইক্রোফোনের উপরে আসছে, সরিয়ে দিলে হ্যাঁ তোমার কথাগুলি আমরা সুন্দর করে শুনতে পারবো। তো যেহেতু সংস্কৃতির সাথেই ছিলাম, আমাদের একটা সংস্কৃতির সংগঠন রয়েছে, স্কুল রয়েছে, নবাবগঞ্জ ললিতকলা একাডেমি নাফা, সেটার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। অসাধারণ। এই তো ওই অবিরাম ব্যস্ততার মধ্যেই আছি, কেটে যাচ্ছে। হ্যাঁ, একদম 7 দিন চলছে এইভাবে। আচ্ছা, অবিরাম ব্যস্ততার একটা প্রত্যক্ষ প্রমাণ আমরা পেয়ে গেছি, আরও পাবো। লেখক মানুষ আপনি, আমি লেখকের অবিরাম ব্যস্ততা কেমন, এবং নিজের পরিচয়টাও আরেকবার সুন্দর করে দিলে ভালো হবে। জি, আমি সাবিলা নাসরিন। আমার ব্যাকগ্রাউন্ড অর্থনীতি। আমি অর্থনৈতিক উন্নয়ন নিয়ে একটি গবেষণা সংস্থায় আছি। এর সাথে আমি রিসেন্ট ডক্টরেট করেছি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডিকেটরস থেকে। এবং সেই সাথে আমি লেখালেখি করি, গান লিখি। মানে লেখার জায়গাটা আমার আলাদা একটা আনন্দের জায়গা, ওইটা আমার আলাদা করে একটা মেডিটেশনের কাজ হয়। গান করি, এই আর কি। ও, তাহলে তো গান শুনবো আজকে অবশ্যই। আমার তিনজনের চেহারা দেখে মনে হচ্ছে তিনজনের চেহারার সাথেই গান খুব যায়। হয়তো সে বলে ফেলেছে আর তুলি হয়তো বলেনি। আর দেখি কি বলেন, তুমি কি বলো? শুভ সকাল আপা, আমি স্মৃতি চক্রবর্তী। আমি লেখালেখি করি আর আয়কর আইনজীবী হিসেবে কর্মরত আছি। আমি সাংবাদিকতায় পোস্ট গ্রাজুয়েশন করা, এলএলবি শেষ করা। ব্যস্ততা বলতে লেখালেখি তো অনেক ব্যস্ততার সঙ্গে, আয়কর আইনজীবী মানে অনেক টাকা পয়সার হিসাবের বিষয়, তো এখানে অনেক দুইটা জায়গায় আমার অনেক সময় যায়। বাচ্চার পিছনে সময় দেই, পরিবার আছে, আর সবচেয়ে কর্মঘণ্টা যেটা যায় সেটা হলো গিয়ে ঢাকার জ্যাম। অবিরাম ব্যস্ততায় যখন থমকে দাঁড়াই, ওইটা একটু আমাদের জন্য, আমরা যারা ঢাকায় নারী, একটু মেনে নিতে কষ্ট হয়, মেনটেন করতে কষ্ট হয়। এই তো আপা। তার মানে আমাদের আড্ডার সাথে মিলিয়ে ঢাকা শহরটাও অবিরাম ব্যস্ততায় থাকে, এবং একটু জিরোবার জন্য আমার মনে হয় ওর জ্যামের দরকার হয়। সে কারণে জ্যামকেও বলা যেতে পারে যে সে অনেকটা উদ্ধার করে। ভালো মন্দ দুইটাই আছে, ব্যস্ততার সময়টা যায়, আবার অনেক সময় দম নেওয়ার জন্য একটু ভালো দরকার হয়। তাহলে অবিরাম ব্যস্ততা যেটা, সেটার একটা পজিটিভ ভাবনা আমরা এখানে পেলাম, কিন্তু এটার একটা নেগেটিভ, মানে নেতিবাচক একটা ভাবনাও কিন্তু থাকতে পারে। মানে অপোজিট সবকিছুরই একটা অপোজিট আছে। ব্যস্ততার জন্য দেখা যায় যে পরিবার একটু কম সময় দিতে পারি, নিজের জন্য একটু কম সময় থাকে,
বাচ্চার জন্য একদম কাট মারমার সময় দেয়, এখন পড়বা, এখন খাবা, এখন ঘুমাবা। আরে বা হাজবেন্ডও ব্যস্ত হয়ে অফিস থেকে আসলো, যেটা আসলে আমার মা বাবার জন্য করলো বা সিনিয়র সিটিজেন যারা যা করলো, আমরা পারি না। পরিবারকে সময়টা যথাযথ যে সময় দেওয়াটা, ওইটা এখন আসলে আমাদের জন্য কঠিন। বা রুগী আসলো বাসায় মফস্বল থেকে, বা কোথাও বেড়াতে যাব, খুব তাড়াহুড়ো করে বের হওয়া, আবার বাসায় একটা মাথায় একটা টেনশন নিয়ে এসে বাসায় কতগুলি কাজ জমে আছে। এই তো মানে ব্যস্ততা একদিকে মানে একেবারে জড়িয়ে রাখে। অনেকটা ব্যস্ততার কারণে কি হয়, আমি আমারটা বলি, আমার একটু গাছে পানি দিতে ইচ্ছে করে বিকালে, বাহ। কিন্তু সেটা আমি রাতে দিতে হয়। আচ্ছা এবং খুব তাড়াহুড়ো করে যে যত্ন করে একটা গাছে পানি দেওয়া, সেটা কঠিন হয়ে যায়। বা বাচ্চা একটু সময় নিয়ে পড়তেছে, আমি খুব তাড়াহুড়ো করি, বাবা 11টা বাজে, এই যে এই তাড়াহুড়োটা হয়ে যায় আমাদের আসলে। আর অবিরামও একটা চলমান শব্দ, ব্যস্ততাও একটা চলমান শব্দ, যার কারণে এটা চলে শুধু ওই থাকবে। আবার আরেকটা জিনিস এখন আমরা খারাপ করি, সেটা হলো যখন ঘুমাতে যাব তখন একটা ফোনটা একটা ওই ব্যস্ততা, যে সারাদিনের সারাদিনে সামাজিক যোগাযোগে কি হবে কি হবে না, কি হয়ে গেল সেটাও দেখি, ওইটাও একটা ব্যস্ততা। এই তো নিজের এইটুক সময়ের মধ্যে 24 ঘন্টার মধ্যেই আমরা আসলে অনেকটা বেশি ব্যস্ততা, অবসরটা অনেক কম থাকে। অবসর কম বলতে যে ওই একটু একটু হয়ে গেছে আর কিছু কম হয়ে গেছে। পরিবারকে যে একটু যেখানে পরিবারকে 4-5 ঘন্টা দেওয়ার কথা, সেইখানে দেখা গেছে আধা ঘন্টা, 40 মিনিট, 50 মিনিট দেওয়াটাই কঠিন হয়ে যায়। বা আমরা নারীরা একটু রান্না পছন্দ করি, খুব তাড়াহুড়ো করে রান্না করতে হয়, ওইখানে একটু মনোযোগটা কম দেয়, কারণ রান্নার সঙ্গে সঙ্গে অনেকগুলি বিষয় আছে। রান্না তো করব এর সঙ্গে পরবর্তী কি করব সেটার একটা বিষয় থাকে। আবার বাপ মানে লেখক সেও মুগ্ধ চোখে দেখছে, শুনছে কি বলে, তুলিও দেখছে, মানে যেভাবে উনি বলছে এতক্ষণ, মানে ওনার বলার মধ্যে এত ব্যস্ততা ছিল। এই তো আসলে আমরা জানছি অনেকটা, এই ব্যস্ততাটা আসলে আমাদের জানতে করে রাখে। আসলে আমি আজকে ওনার কথার সাথে রিলেট করতে পারছি। দুপুরে আমি যখন রান্না করছি আর ঘড়ি দেখছি যে বেরোতে হবে, মানে প্রিপারেশন এগুলা সব শেষ করে আমার প্রিপারেশন নিতে হবে, যে আমি রেডি হব, যাব রাস্তায়। আজকে শুক্রবার, তাহলে অত জ্যাম হবে না, এটাও একটা রিল্যাক্সের বিষয় ছিল, যে হ্যাঁ আমি টাইম পাবো, মানে জ্যামে বসে থাকতে হবে না। আমাকে খুব একটা কোনো কিছু বদার করে না, আমার ব্যস্ততা আমার ভালো লাগে। ওই যে চুলটা আমি দেখতে পাচ্ছি, আবারও মনে হচ্ছে মাইক্রোফোনের উপরে আমার ব্যস্ততাও আমার ভালো লাগে, আমার অবসরও ভালো লাগে। বাহ। আমার আমি নিজে থেকে কাউকে বিরক্ত করি না, আবার আমিও এমন করে চলি যে আমি যেন কোনো কিছুতে বিরক্ত না হই। বাহ, এটা একটা দারুণ পজিটিভ ব্যাপার এলো, যে ব্যস্ততাকেও সে যেভাবে উপভোগ করে, তেমনি ভাবে যখন অবসর সেটাকেও যে আমি ভীষণ অনুভব করা, এই অনুভব করাও কিন্তু এক ধরনের ব্যস্ততা। হ্যাঁ, মানে আমি ওই সময়টা কিন্তু ওই বেশিরভাগ কাজ কিন্তু অবসরে হয়, ব্যস্ততায় কিন্তু আমি বাহ্যিক কাজগুলো করছি, কিন্তু ইন্টারনাল কিছু কাজ, যেমন আমি কি ভাবছি, আমি কি ভাবতে চাই, আমার জীবনটা আমি কোন পথে নিতে চাই, কিংবা দেশ সমাজ সব কিছু নিয়ে যখন অবসরে আছি, আমার মানসিক একটা প্রশান্তির জন্য একটু স্থির হতে হয় কখনো কখনো। সবকিছু মিলিয়ে ব্যস্ততাটাও যেমন দরকার। এই ব্যস্ততার মধ্যে গান কখন আসে মনে? রান্না করছি, অফিসে আছি, মিটিংয়ে আছি, একটা একটা সেন্টেন্স মাথায় ঢুকে গেল, ওইটার সাথে দেখা যাচ্ছে ওইটা মনে হতে হতে এক সময় ওইটা একটা সুর চলে আসে। কিংবা যখন একটা কবিতা লিখছি, দেখা যাচ্ছে শেষ রাতে ঘুম ভেঙে গেছে, ওই সময়ে ঘুম আসছে না, বারান্দায় গিয়ে দাঁড়ালাম, অনেক কিছু মনে হলো, অনেক কিছুর সাথে অনেক কিছু মিলিয়ে একটা কবিতা হয়ে গেল। দারুণ, আজকের আড্ডা একদম দারুণ জমে উঠেছে। তো এই যে আমরা রবীন্দ্রনাথের লাইন, যে কাল রাতের বেলা গান এলো মোর মনে, এখন লেডিস ক্লাবের আড্ডায় বসে তোমার কোন গান মনে আসছে, বা গান নিয়ে কি অনুষঙ্গ, কি এখন করতে ইচ্ছা করছে লেডিস ক্লাবের আড্ডার বন্ধুদের? আচ্ছা, যেহেতু শেষ রাতের কথাটা বলে ফেললাম, তো ওই শেষ রাতে লেখা একটা কবিতা বলে ফেলি আগে। আচ্ছা, তাহলে গানটা বাকি রইলো। হ্যাঁ, গানটা পরে গাই, আগে গান শোনাতেই হবে, ওই চুল আবার ঠিক আছে।
এটাও কখনো আমার শেষ রাতেই লেখা। যাই হোক, ঠিক আছে। এক আলোকবর্ষ দূরে কোথাও তোমার ঠিকানা, তারাখচিত আলোকরশ্মির মাঝে অন্তহীন স্তব্ধতায় মিশে আছো। আমি নাম ধরে ডাকিনি কোনো দিন, যে নাম অন্ধকারেও জোনাকির ন্যায় আলো দেয়, স্রোতস্বিনী নদীর মতো বুকে ধাক্কা দেয়। আমি বলিনি কোনো দিন কত কি জ্বলছে পড়ছে, দহনে দহনে গ্রাস করে নিচ্ছে। শেষ রাতের বৃষ্টির ফোঁটা, ভোরের আজান জানান দেয় আমি আছি অপেক্ষায়। বাহ, সাজবাতি জ্বালানোর প্রাক্কালে গির্জার ঘণ্টা অশরীরী এক চূর্ণ প্রাণ জানান দেয় এই তো তোমাকেই ডেকে হলাম অম্লান। ভালোবাসো কিংবা মন্দবাসো, কিছুতে একটা রয়ে যাক, যা কিছু দিয়েছ ব্যথা কিংবা প্রেম, আমার ওটুকুই সই। আমার অপেক্ষা এক দীর্ঘ বৃক্ষ রাজি হোক। বাবা মুখস্থ একেবারে। আমরা কি একটু ছোট করে হাততালি দেবো নাকি? অবশ্যই। একদম ভীষণ রকম। এখন তুলি, তুলির নাম শুনলেই মনে হয়, আমার মনে হয় অন্তত, আমি যখন দেখছিলাম আর এখন যখন সামনাসামনি তুলিকে দেখলাম, সে অবিরাম ছবি এঁকে যাচ্ছে। আমার এই ভাবনাটা কি ঠিক আছে? সেটা সেটা না, সেটা রং তুলিরও হতে পারে, কথার সম্ভবত ছবি এই হতে পারে। কাজটাই কখনোই করার চেষ্টা করিনি। আহা, আব্বু যেহেতু আর্টিস্ট, এর জন্য নাম রেখেছে তুলি। যখন নাকি নাম রেখেছে তখন আব্বু আঁকছিল, এইরকম একটা বিষয় ছিল, শুনেছি বাবা মায়ের কাছে। তো এটা একেবারেই ছিল না। আমি গান করেছি ছোটবেলায়, অভিনয় করতে আপনি দেখেছেন, উপস্থাপনা করতেও দেখেছেন, আর নৃত্যশিল্পী ছিলাম। তো কখনো কেন যেন ছবি আঁকতে চাই না। আর আমার যদি ছবি আঁকা কখনো আপনি দেখেন, মানে অসম্ভব, সেটা কিছুই না। কিছু একটা তো হয়ে যাবেই। তো যাই হোক, আমরা ছবি আঁকাও দেখতে পারবো না, আর এখন নাচও দেখা সম্ভব না। আর তুমি যে সুন্দর উপস্থাপনা করো, সেটা তোমার বাচনভঙ্গি, তোমার সবকিছু মিলে এমনিতেই ওরাও বুঝে ফেলেছে, বোঝা যায়। আড্ডার বন্ধুরাও বুঝে ফেলেছে, আর আমি তো বুঝে ফেলেইছি। তো যেহেতু তার গানটা তোলা রয়েছে, এখন কি ঝটপট আমরা আমাদের এই অবিরাম ব্যস্ততার মধ্যে, অবিরাম আড্ডার মধ্যে একটু গান শুনতে পারি? আমি গান শোনাতে চাচ্ছি না, আমার একটা কবিতা আছে, আমি খুব খুঁজে বের করেছি, সেই 2020 সালের লেখা, কোভিডের সময়। আপুর কবিতা শুনে মনে হচ্ছিল যে সেই কবিতাটা আমি বলতে পারি, কিন্তু আমাকে একটু দেখে বলতে হবে হ্যাঁ সেটা। হ্যাঁ হ্যাঁ, দেখে Okay. বলা যাবে, কিন্তু আমার মনে হচ্ছে গান আড়ি দিয়ে দেবে আমাদের সাথে। না, গান শোনাবো। আপু গান শোনাবে, তার সাথে একটা চুক্তি হয়ে গিয়েছে, গান শোনাতেই হবে। শোনাতেই হবে। আমার কবিতাটা আসলে জুলাই মাসের 7 তারিখে লেখা ছিল। সরি, জুলাই মাস তো হচ্ছে 7 মাস, 7ম মাস, এবং ওটা হচ্ছে 24 তারিখ ছিল। আচ্ছা, এর জন্য কবিতাটার নাম হচ্ছে 24 ঘন্টা 7 দিন। এটা আমাদের এই প্রোগ্রামের সাথে খুব যায়, এর জন্য খুঁজে খুঁজে বের করলাম। তো সেটাই বলার চেষ্টা করছি। 24 ঘন্টা 7 দিন, ঘড়ি ছিল না হাতে, তোমার সাথে প্রথম দেখাতে চিৎকার করে জানিয়েছিলাম, পৃথিবী আমি এসেছি, মৃত্যু অবধি তোমার সাথে বাঁচব বলে। কিছুই আনিনি, তবে দিয়ে যাব শিশু হয়ে সকলকে আনন্দ, তরুণকালে সৃষ্টিশীল কর্ম, আর প্রিয়তমকে ভালোবেসে আরও প্রাণ আনব। বৃদ্ধ হয়ে গড়ব নিজের একটা স্কুল, স্কুলটির নাম আয়না। অস্তিত্ব বিলীনের পূর্ব পর্যন্ত 24 ঘন্টা 7 দিন ভালোবেসে যাব। জীবনের প্রতিটি ধাপের ভিন্ন ভিন্ন আয়নায় বদলে যাওয়া রূপের এই আমাকেই। বাহ, ভীষণ আত্মপ্রেমী। একদম একদম। তা একটুখানি বিরতি নিয়ে আসি, তারপর আবার আমরা আড্ডায় মেতে উঠবো। চলবে অবিরাম সেই আড্ডা। সময় হলো একটুখানি অবসরের, অবসরটাকে আমরা যাপন করব, তারপরে যথারীতি ফিরে আসব। কথা দিয়েছিলাম, কথা রাখতে আবারও চলে এলাম, আর সাথে তো আড্ডা আছেই এবং বন্ধুরা আছে। তোমরা যারা দেখছো তারা তো জানো যে জুম আড্ডায় যুক্ত হতে হবে। আমরা মোটামুটি অপেক্ষা করে আছি, জলদি জলদি জুম আড্ডায় যুক্ত হয়ে যাও, পাসওয়ার্ড সব কিছু দেয়া আছে। তাহলে এখন ফিরে আসি, মানে এদিক থেকে গিয়েছি,
আবার এদিক থেকে আসি, ঠিক আছে সাবিলা? তো ঘরের ব্যস্ততা কেমন, মানে কোনটা বলছি আমি, যে ঘরে আমরা তো মেয়েরা বাইরে যাই করি না কেন, ঘরে আমাদের কিন্তু কিছু কাজ, মানে শারীরিক কসরতের যে কাজ, যেগুলি একটু কায়িক পরিশ্রমের মধ্যে পড়ে, সেই ব্যস্ততাটা কাটিয়ে এই যে গান লেখা বা আরো বৃষ্টি দেখা ইত্যাদি ইত্যাদি, মানে কতটা মিলিয়ে নিতে পারো জীবনে? খুব মানে কবি হলে কিংবা লেখক হলে তার জীবনে যে ব্যস্ততা থাকবে না তা কিন্তু নয়। একদম অনেক ব্যস্ততার মাঝেও এমন কিছু শব্দ চলে আসে, সেটার সাথে ছন্দ না মেলানো পর্যন্ত আপনার ঘুম আসবে না। আচ্ছা আচ্ছা। বাহ। তো এভাবেই হয়ে যায়। দেখা যায় যে যখন বাসায় আছি, আমি রান্না করতে ভীষণ পছন্দ করি, এবং একদিন একটা যে আইটেমটা করলাম মনে হলো কিছুটা ডিফেক্ট আছে, অন্যদিন আরেকভাবে করে মনে হয় যে হ্যাঁ, মানে ওইটা আরেকভাবে করলে দেখা যায় ওইটা পারফেক্ট হচ্ছে। তো ওই লেখালেখিটাও এরকম, যে এর মাঝে ওইটা ভাবছি। আমার আরেকটা বিষয় আছে, আমি সকালে ঘুম থেকে উঠে আমি 1 ঘন্টা চলে যায়, আমি একটু কম কথা বলি। এটা নিয়ে অনেকের অনেক অবজেকশন আছে, ভাবে যে মুড সুইং কিংবা কথা বলছি না, কিন্তু আমার সকালে এই অভ্যাসটা যে আমি কিছুক্ষণ পরে আস্তে 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 নর্মাল হই, আমি চুপচাপ থাকি। তাহলে এটার একটা নাম দিতে পারি আমি, আমি যদিও মানে কবি নই, কবিতা আমি ভালোবাসি কিন্তু লিখতে ভয় পাই, তাহলে এটাকে কি আমরা মৌন ব্যস্ততা বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও হতে পারে। এবং আমি রাতে ঘুমানোর সময় আমি মানে সারাদিন যা ব্যস্ততা যাক আমি নিজের সাথে সময় কাটাবো। আমি দেখা যায় যে আমি গান শুনি কিংবা লেখালেখির কাজ করছি, মেডিটেশন করছি, মানে ভাবনার জগতে একটা ব্যস্ততা চলে একদম। বাপরে। আর বাচ্চারা? এরকম আমার বেবি নেই। মানে বাসায় কোনো বাচ্চা নেই? না। এটার একটা কারণ কি, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমার যদিও অপ্রাসঙ্গিক হবে কিনা জানি না, এই যে আমরা যেহেতু ফেসবুক ছাড়া চলে না, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু আসতেই হয়, ওই যে ছোট একটা বাচ্চাকে যে স্কুলের শিক্ষক, মানে তারা দুজনেই শিক্ষক ছিল, তো তারা যেভাবে তাদের কর্মটা করা উচিত ছিল, বাচ্চাকে হাসানো, বাচ্চাকে মাতিয়ে রাখা, বাচ্চাদেরকে ব্যস্ত রাখা, সেখান থেকে এসে একটু উল্টো কিছু করে ফেললো, যা মানে আমাদের সচেতন নাগরিক হিসেবে আমাদের মনকে নাড়া দিয়ে গেল। তো সেই জায়গায় কি মনে হয় যে ওদের ব্যস্ততা বেশি ছিল এই কারণে এরকম কাণ্ড ঘটিয়ে ফেললো, নাকি ওদের জীবনে কোনো সুন্দর ব্যস্ততা নেই? এখনকার বাচ্চাদের কথা বলছেন? হ্যাঁ, মানে বাচ্চাদের সাথে, যেমন ওই ওর কল্পনায় এসেছে, কল্পনায় না, ও সত্যি সত্যি আমাকে বলেছে যে ওর গাছে পানি দিতে ইচ্ছে করে, মানে গাছের প্রতি একটা ভালোবাসা। তেমনি বাসায় শিশু না থাকলেও আমরা কিন্তু ফুল ভালোবাসি, শিশু ভালোবাসি, এই দুইয়ের বাইরে কিন্তু আমরা যেতে পারবো না আমাদের ভালোবাসা নিয়ে। সে কারণে আমি প্রশ্নটা করেছিলাম যে আশেপাশে বাচ্চা আছে, মানে বাচ্চাদের সাথে যে একটা ব্যস্ত সময় কাটাতে হয়। এটা আমার ভীষণ প্রিয়। বাচ্চাদের সাথে সময় কাটানো ওটা কিন্তু একটা এনার্জির কাজ। আমি ওই বাচ্চাটার কাছ থেকে কিন্তু একটা এনার্জি পাচ্ছি, এবং আমি যে এনার্জিটা দিতে পারছি সেও কিন্তু কিছু শিখছে, বুঝতে পারছে, এবং বাচ্চাদের কাছ থেকে আমরাও শিখতে পারি। একদম। আমরা যখন মানে আমার যখন ছেলেবেলা ছিল, আমার বাবার সাথে আমার মানে রিলেশনটা খুব ভালো ছিল, মানে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, ওই যাওয়া আসার পথে এমন এমন অনেক কথা বলতো যেগুলো এখন এসে মনে হয়, এখন ধরেন কোনো ভুল করছি তখন মনে হচ্ছে না বাবাই কথাটা বলেছিল। অর্থাৎ এই যে অনুষঙ্গের যে ব্যস্ততা সেটা বোধহয় চলতেই থাকে এবং চলতেই থাকে, চলুক, আমাদের আড্ডাও চলুক। স্বপ্না, স্মৃতি, হ্যাঁ সব স্মৃতি। ও দেখেছো, স্বপ্নের কথা বলতে বলতে আমি ওর নাম বদলে স্বপ্না রেখে দিয়েছি, স্বপ্নের মতো লাগছে অনেকটা। মানে আমি আরেকটা জিনিস খুব অনুভব করছি, দেখছি যে একজন যখন কথা বলছে বাকি দুজনের চেহারায় না কি যেন একটা মানে ঝলকাচ্ছে। আর তোমার এই যে লাল শাড়ি, সুন্দর সাজগোজ, একটু ফুল থাকলে একেবারে 16 কলা পূর্ণ হয়ে যেত। আজকের ব্যস্ততা কেমন ছিল? আজকে একটা অন্যরকম উৎসবের দিন, অন্যরকম ব্যস্ততা ছিল আপা। একটু গল্প শুনি। অন্য সময় তো জগন্নাথ হলে যাই পূজার জন্য, কিন্তু বাসায় পূজা শেষ করার পরে যেটা হলো সাজার জন্য একটা সময় দেয়া লাগলো।
1 ঘন্টার মতো, পথে ছিল 15-20 মিনিট, এরকম করে এই ব্যস্ততা আজকে অন্যরকম। আসবো, মানসিক একটা অন্যরকম চঞ্চলতা, তারপরে আসলাম, আসার পরে আপনার অপেক্ষা, সেটা একটা ব্যস্ততার চঞ্চলতা, মধ্যে। অপেক্ষারতা, মানে তারপরে কবিতায় বেরিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত আপনার সঙ্গে বসলাম, আমরা কথা বলি, এই তো আজকের এই তো। দিনটা। তাহলে শুভেচ্ছাও রইলো। আজকে যেহেতু আজকে যে মানে সামাজিক, এটা আমি সামাজিকই বলবো, মানে ধর্মটা তো আসলে সামাজিক আচরণের মধ্যে দিয়ে প্রকাশ পায়। তো আমি তোমার মাধ্যমে যারা আছে আর যারা আছে যাদের সাথে আমার এখন এই মুহূর্তে দেখা হচ্ছে না, পরে দেখা হবে, তাদেরকে শুভেচ্ছা জানাই। এই কারণে যে আমাদের শিক্ষা, আমাদের বিদ্যা, আমাদের যা কিছু, তা কিন্তু সবার প্রয়োজন, শিশু থেকে আরম্ভ করে বুড়ো সকলের প্রয়োজন। এই যে এখানে এসেছি আড্ডার মাধ্যমে, আমি কিন্তু ব্যক্তিগতভাবে শিখতে এসেছি। আমি 3 জনের কাছ থেকে অন্তত 3 তিরিকে 9টা বিশেষ কিছু আজকে শিখেই যাব, এবং সেটা গিয়ে বাড়িতে আমি বলবো। আচ্ছা, আর তুলির সাংসারিক ব্যস্ততা কেমন? আমার সাংসারিক ব্যস্ততা আসলে মজার বিষয় হচ্ছে আমি খুব আনন্দে থাকি সব সময়, বাহ, কারণ আমার বাসায় আজও পর্যন্ত আমি শিশু, বাবা মায়ের সাথে আহা, থাকি এর চাইতে সুন্দর আর কিছু নাই পৃথিবীতে। আর আমার প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ, এটাকে আমি খুব সুন্দর করে ম্যানেজ করার চেষ্টা করি। যে যখন আমি অফিসের সময়টুকু অফিসেই, এরপরে ফিরে এসে মায়ের সাথে আমি সিনেমা দেখি একটা, আর বাহ। চা খাই। আর সকালে যখন আমি অফিসে যাই, যাওয়ার আগে হচ্ছে যে সময়টা, নাস্তা করার সময়টা, তখন আমি আমার ফ্যামিলির সাথে একসাথে নাস্তা করি বাবা মায়ের সাথে। এই যে বাবা মা আমাকে একটু সময় দেওয়া, এবং আমি সবসময় বলি যে আমি আমার বাবা মার সাথে একসাথে বেড়ে উঠেছি। আমি যখন ছোট ছিলাম তখন তারাও তো বয়স কম ছিল, কমই তো ছিল, আমরা 3 জন হ্যাঁ। একসাথে বেড়ে উঠেছি, এইরকম একটা সুন্দর সময়ের মধ্য দিয়ে গিয়েছি। আর বাড়ির কাজ হচ্ছে, নিজে গুছগাছ থাকতে পছন্দ করি ভীষণ, তো টুকটাক গুছিয়ে বসে যাই কাজে। সকালটাকে খুব সুন্দর করে ম্যানেজ করার চেষ্টা করি। আপু অলরেডি বলেছে, আসলে এখানে সবাই দারুণ সব মানুষ, এবং সেই মানুষগুলোর কাছ থেকে আমি নিজেও একদম, এনার্জি একদম। পাচ্ছি। আপু যেটা বলেছেন, সকালের একটা শান্ত ভাব থাকে, হ্যাঁ। সেটা কিন্তু আমাদের সবার, প্রত্যেকের জন্যই প্রয়োজন। আমরা যদি সকালটা প্রার্থনা দিয়ে শুরু করি, প্রার্থনার পরে আমাদের মনে যদি কষ্ট থাকে, একটু লিখি যে কি কষ্ট, সেটা কিন্তু আমরা ফেলে তারপরে বের হচ্ছি বাসা থেকে। এটা খুব জরুরি। আমি মানে সবাইকে বলবো যে এই অবিরাম ব্যস্ততার মধ্যে 2টো জিনিস করা যাবে না। একটা হচ্ছে সম্পর্ক নষ্ট করা যাবে না, আর হচ্ছে কোনো কিছুতে রিঅ্যাকশন দেওয়া যাবে না। আর কেমন? বাসার কোনো অসঙ্গতি বাইরে নেওয়া যাবে না, বাইরের কোনো অসঙ্গতি প্রফেশনাল বাসায় আনা লাইফ, যাবে না। পার্সোনাল লাইফ কখনোই এক করা যাবে না। আপনি দেখবেন যে যখন আমরা বাইরে যাই, রাস্তায় একটা গ্যাঞ্জাম কিন্তু হয়ে যাচ্ছে। যখন আমরা, আপু ফার্স্টেই শুরু করেছিল যে জ্যাম দিয়ে, জ্যামে কিন্তু গালিগালাজ হয়, তখন কিন্তু একদমই। আমাদের মেন্টাল হেলথের অধৈর্য হয়ে যায়, হ্যাঁ। প্রত্যেকের মেন্টাল হেলথের তখন ক্ষতি হয়, এবং সেই মুডটা নিয়ে তুমি তো আমরা আবার ঢুকি। মেন্টাল হেলথ নিয়ে কাজ Totally করো। mental হ্যাঁ, health হ্যাঁ, নিয়েই হ্যাঁ। আছি। এই বিষয়টা একটু বলো তো দেখি। হ্যাঁ, মানে অনেকের মানে কাজে লাগবে। আমাদের তো সব কিছুর আগে, যদি আমি আমার দেশের উন্নয়ন করতে চাই, নিজের উন্নয়ন করতে চাই, এবং আমার পরিবারের উন্নয়ন করতে চাই সার্বিকভাবে, তাহলে আমাদের সবার আগে যে ব্যাপারটায় ফোকাস করতে হবে নিজের মানসিক শান্তির উপর। এটার একদম, কোনো obviously। বিকল্প নাই। এবং আমি শিওর আপনি আপনার নিজেকে অনেক সময় দেন, এটা আপনাকে দেখলে বোঝা যায়। এই যে আয়নার সামনে, আমার লেখাটা কিন্তু এইরকমই ছিল, কবিতাটা। আয়নার সামনে আমরা যখন দাঁড়াই, খুব বেশি কিছু করার দরকার নাই। আমরা যদি একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সুন্দর বলি, কারণ আমাদের সুন্দর বলার কিন্তু মানুষ থাকে না, কেউ কারো প্রশংসা করে না। আজকে আপু আমরা বলছিলাম এই কথাটা, যে দেখা যায় যে আমাদের ওই মানুষটা থাকে না, যে আমরা সুন্দর করে সেজেছি, কেউ বলবে যে সুন্দর লাগছে, কিন্তু আমরা নারীরা এরকম, আমরা চাই যে কেউ একটু বলুক যে সুন্দর লাগছে। হ্যাঁ, তো তখন আয়নার ছোট্ট সামনে, একটা শব্দ, তখন আয়নার সামনে দাঁড়িয়ে হাসি দিয়ে যদি বলি যে আমাকে সুন্দর লাগছে, আহা। সবার মনে হতে পারে যে এটা ভীষণ রকমের আত্মপ্রেম, কিন্তু এই আত্মপ্রেমটা না না আসলে না, ভীষণ এটা দরকার দরকার আছে। আছে, এটা একদম দরকার আছে। তো সকালে আমি বের হওয়ার সময় না হয় নিজেকে নিজে বললাম, কারণ আমার কারোর জন্য ওয়েট করার দরকার নেই যে কে আমাকে বলবে।
আমার একটা বই আছে একাকিত্ব ও মনের যত্ন, তো এই ওটার মধ্যে এই বিষয়গুলো আছে, যে কারণে আপনি যেহেতু বললেনই সেই জন্য আমি এই বিষয়টা আরো খুব স্পেসিফিকভাবে আলোচনা করছি। তো তখন নিজেকে একটা এনার্জি আমরা অলরেডি দিয়ে নিলাম যে আমি কনফিডেন্ট এবং আমি সুন্দর, আমি যে কাজগুলো করব ভালো করব। তো তখন এরপরে বের হওয়ার পরে যখন অফিসে গেলাম, অফিসে যে আমার কাজগুলো দেখলাম, এবং অফিসে যাওয়ার জন্য আমি একটা টিপস দেবো, অফিসে গেলে হচ্ছে প্রথম যে কাজটা করবে, এটা আমি সবাইকে বলি পরিচিত যারা আছে। তো অফিসে যাওয়ার পরে অনেক কিছু পরে আমরা অফিসে যে পৌঁছাই, তো প্রথমে 2টা মিনিট কিছু মাইন্ডফুলনেস মেডিটেশন থাকে, হেডফোনটা কানে দিয়ে ওই 2টা মিনিট চোখ বন্ধ করে মাইন্ডফুলনেস মেডিটেশন করে অফিসের কাজটা ওই নোট করে শুরু করলে খুব একটা এনার্জি পাওয়া যায় আলাদাভাবে। তারপর 1 ঘন্টা পর পর 5 মিনিটের কিংবা 2 মিনিটের ব্রেক নেওয়া, একটু হাঁটা, একটু কফি খাওয়া, এই তো। আর আমি নিজেই একটা প্র্যাকটিস করি নিজের অফিসে, যে লাঞ্চের পর ঘুম আসে, তো তখন আমি একটু ফ্রেন্ডস পছন্দ করি, ফ্রেন্ডস গান। তো তখন একটা গানই আছে যেটার মানে হচ্ছে যে এই সব কিছু ভালো লাগছে না, ডান্স করো, এইরকম অ্যালোর ডান্স, শুনেছেন আপনি? তো এই গানটা আমি খুব বেশি শুনে থাকি। আচ্ছা আচ্ছা। তো এই সব কিছু মিলিয়ে তারপর অনেক সময় সন্ধ্যেবেলা কলিগদের সাথে কিংবা বন্ধুদের সাথে একটা কফির আড্ডা হয়ে যায়, বাড়িতে এসে মায়ের সাথে সময় এবং পড়াশোনা। তারপর এই তো আর শুক্র শনিবার একদিন চেষ্টা করি যে একটা ডিপ রিল্যাক্সেশন, আমি কিচ্ছু করব না সেদিন, কিচ্ছু না, একদম আহ্লাদি হয়ে নিজের যত্ন নিব, নিজেকে প্যাম্পার করব, এইরকম। আমি এটা বলছি বিশেষ করে যারা সিঙ্গেল তাদের জন্য, আর নিজেকে নিজের সাথে ব্যস্ত রাখবো একদম। আর যারা সম্পর্কে আছেন, আপুদের বেবি আছে, হাজবেন্ড আছে, তাদেরটা হচ্ছে এমন কিছু করা যাবে না যে সম্পর্ক নষ্ট হয়। কেউ যদি ভালোবাসে কাউকে, মানে কখনো বলা যাবে না এই কাজের জন্য তোমাকে সময় দিতে পারছি না। ভীষণ ব্যস্ততার মধ্যে আপনি নিজেও হয়তো দেখা গেছে যে কারো প্রিয়জন আছে, প্রিয়জনকে হচ্ছে একটা টেক্সট দেওয়া, তুমি কি মানে কেমন আছো, এটা অনেক এনার্জি দেয়, কয়েক সেকেন্ড লাগে মাত্র। একদম একদম, মানে ওই সংযোগে থাকার একটা প্রয়োজনীয়তা আছে। মানে আমি এই মেন্টাল হেলথের বিষয়ে একটা কথাই বলবো, যে ব্যস্ততার জন্য কখনো এটা বলা যাবে না যে তোমাকে সময় দিতে পারছি না, তোমাকে সময় দিতে পারছি না। হ্যাঁ, আমি প্রচুর ব্যস্ত, কিন্তু আমি সবার সাথে এই আছি। ব্যস্ততার মধ্যে আমাদেরও আবার সময় হলো আরেকবার বিরতি নেবার। এই যে বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু তোমরা আমাদের আয়না হয়ে সাথেই থেকো, একটুখানি বলো সুন্দর লাগছে। আসছি। ফিরে এলাম বন্ধুর মনের আয়নায় নিজেদের আবার নতুন করে দেখব বলে। আর হ্যাঁ, ওই যে শুরুতে বলেছিলাম, মাঝে একবার বলেছি, এখন আবার বলছি, জুম আড্ডায় যুক্ত হতে হবে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। স্মৃতি, এবার ঠিক বলেছি না? তো স্মৃতি শব্দটা মনে এলে নানা রকম গুঞ্জন মনে আসে, কিন্তু একটা শব্দ একেবারে মানুষ কথায় কথায় বলে, স্মৃতি তুমি ড্যাশ ড্যাশ ড্যাশ, আমি কি বসাবো, বেদনা নাকি আনন্দ? না, আনন্দ। আনন্দ। আহা, সেই আনন্দটা কেমন? আনন্দই তো, ব্যস্ততার মধ্যে চেষ্টা করি নিজের মতো করে সময় কাটানো, বাচ্চাকে সময় দেওয়া, পরিবারকে সময় দেওয়া, বন্ধু আত্মীয় স্বজনের খোঁজ নেওয়া, বা প্রত্যেক দিনের যে কাজ, সকাল থেকে রাত পর্যন্ত সব কটা কাজ শেষ করতে পারি, ওই ব্যস্ততার, অবিরাম ব্যস্ততার মধ্যে। পেশাগত যে ব্যস্ততা, পেশাগত বিষয় ধরে নেই, তাহলে সেই ব্যস্ততাটা কেমন? সেটা আপা শুধু আমার জন্য না, আমরা যারা নারী তাদের তো পেশাগত ব্যস্ততা একটা আছে, বাড়তি যেটা চাপ সেটা হলো পারিবারিক ব্যস্ততাটা। আর পারিবারিক ব্যস্ততার মধ্যে একটা অংশ বাচ্চাকে সময় দেয়া, বাচ্চাকে সময় দেয়া, এটাই আমি বলতে চাচ্ছিলাম আর কি, কারণ সে তো বেড়ে উঠবে। হ্যাঁ, বেড়ে ওঠার সময় তার, আমার চারা গাছ। আমার ছেলের স্কুল, ও সায়নাটরি স্কুলে নালন্দে পড়ে, ওনারা সব সময় অভিভাবকদের যখন ডাকে তখন বলে বাচ্চাদেরকে সময় দিতে হবে বেশি। তো ও যখন খেলতে যায় এমনই মাঠে, তখন মা বাবা কারো না কারোর সঙ্গে থাকা, বা স্কুলের কোনো প্রোগ্রাম মা বাবা থাকতে হবে সেদিন, যত ব্যস্ততা থাকে, মানে ওনাদের নোটিশ থাকে মা বাবাকে নিয়ে আসবা, নতুন বই দিবে মা বাবা আসবে, শ্রেণীর মূল্যায়ন দিবে মা বাবা আসবে, যার জন্য না একটা অংশ আর কি বাচ্চাকে সময় দেয়া, ব্যস্ততার মধ্যে বাচ্চাকে সময় দেয়া একটা অংশ, কাজ একটা, পেশাজীবী হিসেবে কাজ একটা অংশ, পারিবারিক কাজ একটা অংশ, সবার খোঁজ খবর রাখা,
অংশ। আরেকটা বিষয়, যেহেতু আমরা ঢাকায় থাকি, রুগী আসে, আচ্ছা আচ্ছা। মফস্বল থেকে রুগী আসলে ওদেরকে একটু সময় দেয়া, এই তো। তারপরে ওই ওই ব্যস্ততার মধ্যেও নিজেকেও একটু ঠিক রাখার চেষ্টা করা। মানে ওই যে ওটাও একটা ব্যস্ততা, যে মানে আমি ভালো থাকবো, সেটাও আমাকে ব্যস্ত রাখতে হয়। আমার ব্যস্ততার মধ্যে দিয়ে আমি ভালো থাকবো। আর পরিবারের বাইরে তো আমরা কেউ নই না, সবই। এই যে এখন আড্ডা দিচ্ছি, এটাও কিন্তু আমরা একটা পরিবার। তো যেটা মূল যে পরিবার, যেখানে মা বাবা থাকে, সন্তান থাকে, দাদা দাদি থাকে, সেটা আসলে একটা পুরো পৃথিবী, একটা ছোট্ট ঘরের মধ্যে একটা ছোট্ট পৃথিবী থাকে। তো সেই পৃথিবীকেতে তো এই যে 57 মানে 72তম সপ্তাহে যে পৃথিবী প্রদক্ষিণ শেষ করে, আমাদের কিন্তু সেই প্রদক্ষিণও শেষ হয় না, শেষ হয় না। মানে বিশেষ করে আমরা যারা নারী। ঠিক বলেছি তো? আচ্ছা, ওর বাবু আছে, একটা সংসার আছে, ওর সংসার আছে, বাবু নেই। তোমার সংসারে তোমার মা বাবারা তোমার বাবু, আমি ধরেই নিচ্ছি আর কি। এই বাবুদের ব্যস্ততা কেমন, সেটা একটু শুনি তোমার মাধ্যমে। আব্বু তো এখনো কাজ করেন। আচ্ছা। তিনি রিটায়ার্ড করার পরে আবারও কাজ করছেন, কারণ কাজ ছাড়া থাকতে পারেন না। তার মানে অবিরাম ব্যস্ততার মধ্যে তিনিও থাকতে ভালোবাসেন। আমি তার কাছ থেকে আসলে শিখি, এবং তার যে কাজের প্রক্রিয়াটা, আমার সাংগঠনিক জ্ঞান টোটালি আমার বাবার কাছ থেকে আসে, আর লেখাটা এসেছে মার কাছ থেকে। মা প্রচুর পড়াশোনা করে, মায়ের পড়াশোনাকে আমি হিংসা করি, যে একটা মানুষ সারাদিন হচ্ছে প্রার্থনা করছে আর পড়াশোনা করছে আর রান্না বান্না করছে, এত সুন্দর করে সবকিছু ম্যানেজ করে। এই দুইজনের কাছ থেকে আসলে শেখার, দুইজনকে সময় দেওয়াটা, তাদের বাবু হিসেবে ওইটুকুই, যে তাদের সাথে সুন্দর সময় কাটানো। বাহ। আজকে আমি এখানে শুরু করার আগে একটা ফোন দিয়ে বললাম যে আমি এসেছি, তোমরা দেখো। এইরকম একটা সংযোগে থাকি। আমার কাছে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সম্পর্কের যত্ন নেওয়া। একটা জিনিস আপনার খুব ভালো লাগবে মনে করলে, যে একটা সময় একটা গার্ডেন পার্টি হতো না, যে সবাই মিলে বাড়ির যে উঠান আছে কিংবা বাগান আছে, সেখানে চা নাস্তা করা এবং গল্প করা। সেই জিনিসটা কিন্তু আমরা যৌথ পরিবারগুলো তো এখন ভেঙে যাচ্ছে, আমরা কিন্তু সবাই মিস করি, কিছুটা হারিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই সকল কর্মব্যস্ততার মধ্যে শুক্রবার দিনটা কিন্তু দেখবেন যে সবাই ছোটাছুটি করছে আত্মীয়ের সাথে দেখা করার জন্য, কাছের মানুষদের সাথে সময় কাটানোর জন্য। সারা সপ্তাহ ধরে আয়োজনটা চলছে। হ্যাঁ হ্যাঁ। এবং এই আয়োজনটা সফল পায় এই ছুটির দুটো দিন বা কারো একটা দিন। এই আর কর্মব্যস্ততার আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, এটা হচ্ছে কাপলদের জন্য, যারা যুগল আছে, ভালোবাসে, তাদের জন্য এখন একটা ট্রেন্ড শুরু হয়েছে। এটাকে হচ্ছে মাইক্রো ডেটিং বলে। খুব অল্প সময় তারা হচ্ছে একসঙ্গে সময় কাটাবে। এটা 30 মিনিট হতে পারে, 1 ঘন্টা হতে পারে, কিংবা 15 মিনিটের একসাথে হেঁটে চলা হতে পারে। কিন্তু ওই সময়টার একটা স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে তখন দুজনের ফোনটা অফ রাখতে হবে। আর খুব আমাদের প্রেক্ষিতে যেটা, আমরা প্রেমিকের মোবাইলে যদি কোনো মেয়ে ফোন করে সহ্য করতে পারি না, প্রেমিকার মোবাইলে যদি তার মামা চাচাও ফোন করে সহ্য করতে পারি না। তো ওই সময়টা জেন্ডারটাকে খুব আইডেন্টিফাই করে সবচেয়ে ভালো মোবাইলটা সাইলেন্ট করে রেখে দেওয়া পাশে, এবং ওই 30 মিনিট একসাথে একটু কফি খাওয়া কিংবা 1 ঘন্টায় কোথাও ঘুরে আসা, এই যে দুইটা মানুষের একসাথে সংযোগ, ওইটাকে খুব প্রোডাক্টিভ ভাবে যদি আমরা কাজে লাগাই, তাতে কিন্তু আমরা আরো এগিয়ে যাই। এটা আমি বলবো যে কো-গ্রোথ, একজন আরেকজনকে মোটিভেশন দেওয়া যায় কাজের জন্য একসাথে সময় কাটিয়ে। বাহ। তার মানে তোমার যে কর্মযোগ্য কর্মব্যস্ততা, তার মধ্যে বেশ সুন্দর সুন্দর কিছু বিষয় আছে, তাই না? মানে ছোটখাটো করেও খুব সুন্দর সুন্দর বিষয় আছে। এই যে আমরা আগে বলতাম খবরদার দুজনের মধ্যে কোনো তৃতীয় পক্ষকে এনো না বা আসতে দিও না, এখন ওর কথা শুনে মনে হচ্ছে যে মোবাইলটাও একটা তৃতীয় পক্ষ। একদম এখন সেটা থেকে দূরে থাকতে হবে। মোবাইলের কারণেই হচ্ছে, মানে এখন তো প্রচুর আমরা বিচ্ছেদের গল্প শুনি, মানে এত ভয়ঙ্কর একটা অবস্থা। বিচ্ছেদ, একাকিত্ব, সুইসাইড, এগুলা সব কিন্তু রিলেটেড, এবং সব কিছুর সাথেই হচ্ছে আমাদের ব্যস্ততার একটা সম্পর্ক রয়েছে। তো আমার কাছে মনে হয় যে এখানে একটাই ট্রিক্স, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করা। আর আমি খুব ফোকাস করছি, আমার আগামী বইটা আসছে সম্পর্কের যত্ন নিয়েই। তো এর জন্যই বারবার বলছি যে প্রচন্ড কর্মব্যস্ততা,
বাবা মার কাছ থেকে আমরা শিখে নিতে পারি যে কিভাবে আমরা টাইমটাকে ম্যানেজ তারা করতে পারি। সময়কে যেমন সময়কে আমার মা কিভাবে ভাগ করে চলতেন। বাড়িতে থাকতেন, মানে উনি হচ্ছেন হাউস ওয়াইফ এবং সেই সাথে কিছু সোশ্যাল ওয়ার্ক করেন সময় অনুযায়ী। তো আমি স্কুলে ছোটবেলায়, আব্বু অফিসে, তো আমাদের দুজনের জন্য কিন্তু মায়ের একটা অপেক্ষা ছিল, কিন্তু ওই সময়টা কিন্তু মা বসে নেই, না। মা আমাদেরকে এফোর্ট দিচ্ছে এইরকম। তো এই যে ভাগ করে নেওয়া এবং আমরা যাওয়ার পরে যে সংযোগ পরিবারে, এবং আমরা যে ফ্যামিলি পার্টিগুলো করি প্রত্যেকে কয়েক মাস পর পর, কারো বার্থডে, কারো বিয়ে, দারুণ দারুণ ব্যাপার থাকে। তো আমি বলবো যে ফোকাস হচ্ছে ব্যস্ততার সাথে সম্পর্ককে কানেক্ট করে এগিয়ে চলা। এটাই এটাই জীবন, মানব জীবন বিশেষ করে। কারণ অন্য প্রাণী কিন্তু এভাবে সম্পর্কের পরিচর্যা করার মতো ওই ইয়াটাই পায় না, মানে তাদের আচরণের মধ্যে ওই ব্যাপারটাই নেই। কিন্তু মানুষ যেহেতু মানুষকে আমরা সামাজিক জীব বলছি, মানুষকে বলছি যে অনেক সময় বন্ধু বান্ধব হয় না, যে যেমন তোমাদের মুখ দেখেই আমার মনে হচ্ছে যে তোমাদের মনের ভিতরটা আজকে ভীষণ রকম চঞ্চল উচ্ছল, মানে আজকের দিনটাই একটু বিষয়ের সাথে, আমি যখন বিষয়টা সিলেক্ট করে দিল জাকিয়া, অসাধারণ যে অবিরাম ব্যস্ততা, মানে কখনো আমরা যেন এই ব্যস্ততায় বলতে না পারি যে দূর সময়টা কিভাবে চলে গেল টের পেলাম না, মানে আক্ষেপ যেন না হয়, এরকম যেন হয় বাহ আজকের দিনটা অনেক সুন্দর গেল, আমি এদিকে একটু নড়াচড়া টের পাচ্ছি। আমাদের সাথে প্রথমে কে আছে যেন, হাসিনা আপা আছেন, এবং শিউলি আপা, শিউলি নাকি শেফালি, শিউলি আর শেফালির কিন্তু সুন্দর গল্প আছে, যদিও ফুল একটাই কিন্তু দুজনের অবস্থানের কারণে নাম বদলে যায়, ঠিক না? আচ্ছা, আনমিউট করে আমাদের সাথে কথা বলতে হবে। এই যে সুন্দর তিনজন বন্ধু আমাদের মাঝে বসে আছে, মানে সুন্দর কিছু কথার জন্য, মানে ওই যে বন্ধুত্বের আয়নায় নিজেকে দেখবার বাসনায় অপেক্ষা করছে। হাসিনা আপা, আনমিউট করে আমাদের সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম আপু, শুভ ওয়ালাইকুম সন্ধ্যা সবাইকে। সালাম, শুভ অনেক সন্ধ্যা। ধন্যবাদ। দারুণ একটা বিষয়। হ্যাঁ, সময়ের ব্যস্ততা বা সময়ের ব্যস্ততার পিছনে অবিরাম ছুটে চলা, ব্যস্ততা থাকবে আপু, এর মধ্যেই হচ্ছে নিজেদের ভালো লাগাগুলো খুঁজে নিতে হবে। একদম। ব্যস্ততা আছে বলে আমরাও ভালো আছি, ভালো চলি। কারণ ব্যস্ততা না থাকলে, কাজ না থাকলে তো আমরাও ভালো থাকতে পারবো না, ভালো চলতে পারবো না। তো এর মধ্যেই হচ্ছে নিজেদের যে কিছু ভালো লাগার বিষয়, ওগুলা কিছু কিছু করে হলেও এনজয় করতে পারলে ওইখানে অনেক আনন্দ আছে। যেমন বিশেষ করে আমি হচ্ছে মাঝে মাঝে আমার পুরোনো অ্যালবাম গুলা দেখি, এটা অনেক ভালো লাগার একটা বিষয়। তারপরে আমি গাছ লাগাইতে অনেক পছন্দ করি, গাছে একটা নতুন কলি আসা, ওই ফুল ফুটা থেকে শুরু করে সবগুলোর মাঝে মাঝে ছবি তোলা, ছবি তোলাটা তো আমার অনেক পছন্দ, অনেক ভালো লাগার একটা বিষয়। তারপরে হচ্ছে সময় পেলে ঘুরতে যাওয়া, আর পরিবারের সাথে, পরিবারের যে কোনো ফ্যামিলি মেম্বারের সাথে সময় কাটানো, এটা হচ্ছে মনে হয় যেন আমার কাছে সবচেয়ে বেস্ট। আহা, আর ঘুরতে যাওয়া, যেটা বিভিন্ন সংগঠনের সাথে আছি, তো তো ভালোই লাগে মাঝে মাঝে ঘুরতে, যদি সুযোগ হয় চলে যাই, আমি ওইটা মিস করতে চাই না সহজে। মানে আর এই যে সুযোগটাকে নেক্সাস কাজে লেডিস ক্লাব, লাগানো। এটা তো আরো অনেক ভালো লাগার একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, এটাও অনেক ভালো লাগার একটা প্ল্যাটফর্ম আপু, এটা অনেক এনজয় করি, একদম যখনই সুযোগ একদম। পাই বসার হ্যাঁ, চেষ্টা করি সবসময়। আমরা এই আনন্দের মধ্যেই থাকবো। হাসিনা আপাকে অনেক ধন্যবাদ। আর আপু আপনি পড়ে যেন না, ফারহান আপা আপনি ক্যামেরাটা ঠিক করে একটু সুন্দর সোজা হয়ে বসুন, বিরতি থেকে ফিরে এসে কথা বলবো আবার, ঠিক আছে? বন্ধুরা, তো আমি জানি তোমরাও খুব সময়টাকে সুন্দর করে গুছিয়ে আমাদের সাথে আছো। তো আবারও ফিরে আসবো, ওই যে নিয়ম, আসছি একটু পরে। যথারীতি ফিরে এলাম, আড্ডায় আবার ফিরে আসছি, এবং কথা দিয়েছিলাম যে জুম বন্ধুরা আমাদের সাথে থাকবে, তোমরাও আছো, সেই ভরসাতেই আমরা কিন্তু এই শেষ প্রান্তটা আরও ছুটে যাব প্রচণ্ড গতিতে। কে কে আছেন এখনো? মিষ্টি আপা আছেন। মিষ্টি আপা, আনমিউট করে বলেন, আমাদের সাথে কথা বলেন। আচ্ছা বলছি আপু।
আসসালামু আলাইকুম, শুভ ওয়ালাইকুম সন্ধ্যা। সালাম, শুভ আসলে সন্ধ্যা। নেক্সাস টেলিভিশন আমাদের প্রিয় একটি জায়গা। আর আপুর সঙ্গে ভাই আমার কথাই হয়নি আসলে, অনেকদিন ব্যস্ততার কারণে। এই যে আজকের যে টপিক, যে অবিরাম ব্যস্ততা, তা আসলে আমারও কিছুদিন থেকে এই অবিরাম ব্যস্ততাই চলছে। আমরা খুশি তাতে। গত মাসে প্রায় 21 তারিখ থেকে আসলে আমি কিছু ওই যে উত্তরবঙ্গে কিছু ঘুরতে গিয়েছিলাম, ফ্যামিলি সহ, ফ্যামিলি ট্যুর ছিল। তারপরে এসে কলেজের ব্যস্ততা, তারপরে আমার নিজস্ব একটা সাহিত্য জগতের যে লেখালেখি, সেখান থেকে আপনারা হয়তো এতক্ষণে জেনে গিয়েছেন আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছি, ন্যাশনাল অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। তো সব মিলে বাহ, আসলে ব্যস্ততাই অভিনন্দন চলছে। অভিনন্দন। তো ব্যস্ততা যতই থাকুক, তারপরেও যেটি মনে হয় যে আমরা এর ফাঁকে ফাঁকেই প্রিয়জনকে মনে করা, তারপরে পরিবারের সময় দেওয়া, আত্মীয় স্বজনের খবর নেওয়া। আর আমি এর ফাঁকে ফাঁকে একটি কাজ করি, সেটি হলো ওই যে আমার নাম দিয়েছি নবস্বপ্ন, অগ্রজের স্পর্শ। তো আমি বয়স্ক মানুষকে যে নিয়ে একটা কাজ করে থাকি। তো আমি অলরেডি এই ব্যস্ততার মাঝেও আমি 4টা পর্ব করেছি, 4জন এই যে প্রবীণকে নিয়ে আমার কাজগুলো চালিয়ে যাচ্ছি। তো বাহ। ব্যস্ততার একটি অংশ আমার কাছে কি মনে হয়, যতই আমরা ব্যস্ত থাকি, যে প্রবীণকে নিয়ে যে একটু কাজ করতে পেরেছি, এটা একটা মানসিক শান্তি। এবং একদম ওই যে পরিবারকে একদম। সময় দিচ্ছি, লেখালেখি করি, সব ব্যস্ততা থাকবেই, অগ্রজের তারপরেও যত্নই বলবো যে অনুজরা বেড়ে এই উঠবে। জিনিসগুলো এগুলো বললাম, এগুলো আসলে জীবনের পার্ট, এগুলো আলাদা করে দেখার কিছু নেই, এগুলো মানুষের জীবনের একটা অংশ। তো ধন্যবাদ এভাবেই চলবে। ধন্যবাদ, আর অনেক নেক্সাস ধন্যবাদ। টেলিভিশনের এই যে এবং সবার সাথে আবারও অভিনন্দন আজকে আমাদের এই অনুষ্ঠানে, ওদের পক্ষ থেকেও আজকের এই আড্ডায় আজকে সুন্দর একটা খবর পেলাম আমরা, এই জন্য আরও একবার অভিনন্দন। এবার রুমি আপার কথা শুনি নাই মনে হচ্ছে, একটু আনমিউট করে আমাদেরকে একটু। মাত্র জয়েন করলাম তো আপু, হ্যাঁ, কেমন আছেন? তোমাদের দেখে জয়েন করে ফেললাম, সুযোগ পাই না বুঝছো। বাহ, দেখে নীল টিপ সাজুগুজু একেবারে করেছি মনে যখন, হচ্ছে যে এক জায়গায় হ্যাঁ, যাবো, আকাশ বুঝছো? আকাশ নীল। এই যে আর শাড়িও 3জন পরেছি। বন্ধু আছে, তাদের সাথে কথা বলেন। কেমন আছেন আপা? ভীষণ ভালো লাগছে, তিন বন্ধুকে দেখে, তাদের কথা শুনে এত বেশি ভালো লাগছে বাহ। যে মনে হচ্ছে আমি এটা আবারও দেখবো প্রোগ্রামটা। মানে এই আর গান কথাগুলো মনে এত পড়ছে না? বেশি গান জরুরি আমাদের জন্য। 3 বন্ধুকে দেখে কোনো গান মনে পড়ছে না? হ্যাঁ, একটা গজল করে ফেলি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, একদম একদম, আমরা অপেক্ষা করছি। নহে নহে প্রিয়, এ নয় আখি জল, নহে নহে প্রিয়, এ নয় আখি জল, মলিন হয়েছে ঘুমে চোখেরই কাজল, মলিন হয়েছে ঘুমে চোখেরই কাজল, নহে নহে প্রিয়, এ নয় আখি জল, আহা, হেরিয়া নিশি প্রভাতে, শিশির কোমল পাতে, হেরিয়া নিশি প্রভাতে, শিশির কোমল পাতে, ভাব বুঝি বেদনাতে কেঁদেছে কমল, ভাব বুঝি বেদনাতে কেঁদেছে কমল, নহে নহে প্রিয়, এ নয় আখি জল। বাহ, আর একটা হাততালি দিতে পারি আমরা। অসাধারণ অসাধারণ, অনেক অনেক ধন্যবাদ। কষ্ট করে শোনার জন্য। না না না, কষ্ট না, আনন্দ নিয়ে শুনেছি, অনেক ধন্যবাদ। এবং হাসি মুখে, ঠিক আছে না? আর নার্গিস আপা, আনমিউট করতে হবে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি সবাই? হ্যাঁ, এই তো ভালো আছি একদম। আপা, খুব ভালো। অবিরাম ব্যস্ততা না, সারা দিন রাত ছুটতে হয়। একদম। শীতকালের বেলা একটুতে একটুতে এই দুপুর হয়ে গেল, বিকাল সন্ধ্যা, মানে কি বলবো, রাত দিনটা যেন একদম দিনের সাথে দৌড়াতে হয়।
আর রাত তো যেন ফুরাতে চায় না, তারপরেও যখন লেপের তলে ঢুকি মনে হয় যে কেবলই ঢুকলাম আর কেবলই বের হচ্ছি। এত ব্যস্ত। হাত পা জাস্ট সকাল হয়ে গেছে। এটাই আর কি, আমার দিনে আবার চলছে এভাবেই। খুব ভালো লাগছে শুক্রবারটার জন্য, শনিবারটার জন্য একদম বসে থাকি একদম টেক্সাসের জন্য। অনেক ধন্যবাদ নার্গিস ফুল আপনাকে। শেষ পর্যন্ত আমরা ফুলের ছোঁয়াও পেলাম, ফুলের শুভেচ্ছাও পেলাম। আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকের আড্ডা ছিল দারুণ রকমের, আমার তো মনে হলো যে দারুণ রকমের রসদে ভরা, একেবারে কোনো মুহূর্তই বৃথা যায়নি আমাদের, যার কারণে এত দ্রুত চলে গেছে সময়, মানে কোত্থেকে চলে গেল বুঝতে পারলাম না। আমাদের সাথেই থাকুন, আমাদের সাথেই থাকুন। হ্যাঁ আচ্ছা, আমি একটু মানে স্মৃতির কাছেই যাচ্ছি এই কারণে যে এই যে আমাদের একটা তৎপর সময় গেল, একটা আড্ডা, এই যে আজকে যে আড্ডার বিষয় ছিল যে অবিরাম ব্যস্ততা, তো সেই জায়গা থেকে আমাদের এই আড্ডা মানে কিভাবে সমাপ্তির দিকে যাচ্ছে, ছোট্ট করে অনুভূতিটা বলো। হ্যাঁ, এই ব্যস্ততাটা খুব কাঙ্ক্ষিত ব্যস্ততা, এই অবিরাম ব্যস্ততা যা আমাদের মন ভালো করলো, আমরা ভালো সময় কাটালাম, একটা ভালো স্মৃতি, ভালো একটা স্মৃতি থাকবে আমাদের। মনে হয় যে আমরা তিনজনে আপনার সঙ্গে ভালো সময়, অবিরাম ব্যস্ততা মানে ভালো সময়টা একদম একদম কাটলো। আজকের কোনো মুহূর্তই আমার অন্তত বৃথা যায়নি। মধ্যবর্তী মাঝখানে যিনি আছেন তিনি কিছু বলুন, মানে দুই পাশে তাকিয়েও বলা যাবে, দুজনের মুখ থেকে কথা নিয়েও না বলা যাবে। আসলে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগলো। আর আপার একটা কথায় কিছুক্ষণ আগে বললেন সম্পর্কের যত্নের ব্যাপারটা, রিসেন্ট আমার বেশ কিছু রিলেটিভ মারা যাওয়ার পরে আমার কাছে মনে হলো যে তার সাথে একটা সময় দেখা যেত প্রতি মাসে একবার কিংবা 6 মাসে একবার দেখা হতো, এখন বছর চলে যায় দেখা হয় না। হুট করে যখন মৃত্যু সংবাদ শুনলাম তখন মনে হয় যে বহুদিন তো তার সাথে দেখা হয়নি। তো এখন মনে হয় কি আমার থটস কিছুটা চেঞ্জ হয়েছে, যে আপন মানুষের সাথে সবসময় কানেক্ট থাকা, যা চলে গেলে কিন্তু আর পাবো না। তখন আমি একটা ছবি টাঙিয়ে রাখবো কিংবা তার স্মৃতিচারণ করব, তাতে কিন্তু আদতে কোনো লাভ নেই। বেঁচে থাকতে কাছাকাছি থাকা মানসিকভাবে। এখন যেহেতু যোগাযোগ ব্যবস্থা খুব ভালো, একেবারে মানে সময়ের কথা এটা, একদম মানে লেখক মানুষ তো, আর মাঝখানে বসেছে দুপাশ থেকে এনার্জি নিয়ে দামি কথাটা সুন্দর করে বলে ফেলেছে। আর তুলি ছোট্ট করে একটু কিছু বলো, তারপরে কথা দিয়েছিলে যেটা সেটা কি রাখা হবে? আচ্ছা ঠিক আছে, তাইলে আমি তুলির কথার পরে আমি বিদায় নিয়ে নেব, তারপর সুরে সুরে আমরা বাড়ি যাব আজকের আড্ডা শেষ করে। ঠিক আছে। আমাদের প্রত্যেকের মনের কথা এক, এর জন্য আমাদের এখানে খুব মিলে গিয়েছে সবার। তো এইটুকু বলবো যে জীবন যাপন হচ্ছে একটা শিল্প, আমরা আর কিছু না জানি, এই শিল্পটাকে শিখতেই হবে জীবনে সাকসেসের জন্য, ওটাই সাকসেস। আর সারা জীবন আমরা একটা জিনিসই চাই, শান্তি, আর যা কিছু করি পরিবারের জন্য। একদম আমাদের একটা প্রমিসই করতে হবে যে আমাদের কোনো আচরণ যেন অন্যকে কষ্ট না দেয়, এইটুকুই ইনাফ। আর আজকের এই আড্ডা দারুণ রকমের প্রোডাক্টিভ ছিল, আড্ডার প্রয়োজনীয়তা আছে বলেই আমরা আড্ডা দেই, এবং অবিরাম ব্যস্ততার মধ্যে কিছু সময়ের আড্ডা চলবে। ধন্যবাদ। আমি তাহলে শেষ পর্যন্ত কথা বলে নেই। এই যে তোমরা যারা এতক্ষণ ছিলে আমাদের জন্য আয়না হয়ে, তোমরা কিন্তু সবসময় চকচক করবে, ঝকঝক করবে, তোমাদের আয়নায় আমাদের ঝকঝকে মুহূর্তগুলো আমরা দেখতে চাই। আবারও দেখা হবে, তার আগে পর্যন্ত সবাইকে ভালো থাকতে হবে, সম্পর্কের যত্ন নিতে হবে, আর এই সময়ের ব্যস্ততাকে কাঁটা নয় ফুল দিয়ে সাজাতে হবে। আবার দেখা হবে, খুব ভালো থেকো, খুব খুব ভালো থেকো সকলে।